নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওতে অনেক নিউজ একের পর এক কভার করব। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। এই আজকের দিনে 19 তারিখে দেখতে পাচ্ছেন এই এফআইআইরা এই 3,262 কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে এবং সেখানে ডিআইআই এরা কত টাকার কিনেছে, এরাই 4,234 কোটি টাকা শেয়ার কিনেছে। মানে এই সপ্তাহেও প্রথম দিনে এই যে এফআইআই এদের দিক থেকে আমরা সেলিং দেখতে পেলাম। এবং এরই সঙ্গে সঙ্গে যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে স্টক ফিউচার রয়েছে, এইখানে এই এফআইআইরা 1746 কোটির বিক্রি করেছে এবং এই ইন্ডেক্স ফিউচার এইখানে বিক্রি করেছে এই 480 কোটির কাছাকাছি। এরপরে গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে, এই গিভ নিফটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামান্য সবুজে কিন্তু রয়েছে। আর আজকের দিনে আমেরিকার যে মার্কেট সেটা ক্লোজ রয়েছে, তবে গ্লোবাল যে অন্যান্য মার্কেট সেগুলো ওপেন রয়েছে। তো যদি কিছু ইউরোপিয়ান মার্কেট দেখে নিই, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ড্যাক্স রয়েছে 1.33% ডাউন হয়েছে। তারপরে ফুটসি 100 এটা 0.39% ডাউন। ক্যাক 40 পড়ে গেছে 1.78%। তারপরে ইউরো স্টক এটা 1.77% ডাউন। তো বেশিরভাগ বড় বড় এই যে ইউরোপিয়ান মার্কেট রয়েছে সেগুলো কিন্তু প্রায় 2.25%-এর কাছাকাছি ডাউন হয়ে গেছে। এই ডোনাল্ড ট্রাম্প যে গ্রিনল্যান্ডের ব্যাপারে বিভিন্ন দেশের ওপর এই ট্যারিফ বসিয়ে দিয়েছেন এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে থাকা দেশগুলোর ওপর, সেই কারণে কিন্তু এই যে দেশগুলোর এক্সচেঞ্জ রয়েছে সেইগুলোতে বড় বড় পতন আসছে। এরপরে যে কোম্পানিটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে এই জিএমডিসি। এই কোম্পানিটা রিসেন্টলি ফোকাস এসেছে কি কারণে, কারণ এই রেয়ার আর্থ মেটেরিয়াল এই যে প্রোডাক্টটা রয়েছে তার কারণের জন্য। এবং এই কোম্পানিটা অ্যাগ্রেসিভলি ভারতের মধ্যে এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল প্রোডাকশন সেক্ষেত্রে কাজ করছে, মানে এই প্রাথমিক পর্যায়ে শুরু করে দিয়েছে। এবং সেই ব্যাপারেই কোম্পানির জন্য বড় খবর সামনে আসছে। কি খবর সামনে আসছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে জিএমডিসি এরা অ্যাকোয়ার করেছে, কি অ্যাকোয়ার করেছে, রেয়ার আর্থ প্রসেসিং টেকনোলজি, মানে রেয়ার আর্থ তৈরির যে টেকনোলজি সেটা তারা অ্যাকোয়ার করেছে। কাদের থেকে করেছে, এই বিএআরসি। তো এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো তাদের তরফ থেকে এই কোম্পানিটা এই যে রেয়ার আর্থ তৈরি টেকনোলজি সেটা অ্যাকোয়ার করে নিয়েছে। এবং কিসের জন্য, দেখতে পাচ্ছেন অ্যাম্বাডুঙ্গার প্রজেক্ট এটার জন্য। তো এই আত্মনির্ভর ভারত এটার উদ্দেশ্যেই কিন্তু এই যে জিএমডিসি এই কোম্পানিটাকে গভর্নমেন্টও সাপোর্ট করছে এবং তার সঙ্গে সঙ্গে জিএমডিসি কোম্পানিটাও অ্যাগ্রেসিভলি এই সেগমেন্টে কাজও করছে। তো এই কোম্পানিটাকে আগামীকাল অবশ্যই ফোকাসে রাখবেন। এরপরে কথা বলবো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে। আজকের দিনে দেখতেই পাচ্ছেন প্রায় 3%-এর কাছাকাছি পড়ে গেছে। কি কারণে পড়েছে, এইখানে দেখতেই পাবেন এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে নতুন ট্যারিফ বসিয়ে দেওয়ার কথা বলেছেন এই ইউরোপিয়ান কান্ট্রিতে, তার জন্যই কিন্তু টাটা মোটরসের শেয়ারটা পড়েছে। তো এবার আপনি বলবেন এই ইউরোপিয়ান কান্ট্রির ওপর এই ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসাবে বলেছে, তাহলে এই টাটা মোটরস এর শেয়ারটা কেন পড়লো? কারণ এর আগেও বলেছি টাটা মোটরস যে কোম্পানিটা রয়েছে মানে প্যাসেঞ্জার ভেহিকেল, তার যে মূল ইনকাম সেটা আসে এর সব থেকে বড় ব্র্যান্ড জাগুয়ার ল্যান্ড রোভার এই গাড়িটা থেকে। আর এই জাগুয়ার ল্যান্ড রোভার এটা সব থেকে বেশি কোথায় তৈরি হয়, এই ইউকেতে তৈরি হয়। এবং একটা বড় মার্কেট শেয়ার আমেরিকাতেও রয়েছে, মানে আমেরিকা প্রচুর গাড়ি কিনেও থাকে। যদি এখানে ডিটেলস দেখেন, দেখতে পাচ্ছেন এই যে লোকেশন ওয়াইজ ব্রেকআপ কোথায় কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ইউএসএ এখানে কিন্তু প্রায় 21% রয়েছে। এবং এই কারণের জন্য টাটা মোটরস শেয়ারে প্রেসার তৈরি হয়েছে। আর শুধুমাত্র টাটা মোটরস নয়, এরকম অটো সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে হালকা পতন কিন্তু দেখা গেছে। কারণ অনেক কোম্পানির এই ইউরোপে ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং সেই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো তারা কিন্তু এই ইউএসএ এখানে সাপ্লাই করে থাকে। তো এই ট্যারিফ বসিয়ে দিলে কি হবে, এই ইউরোপে তৈরির যে জিনিসগুলো সেইগুলোই আমেরিকাতে দাম বেড়ে যাবে। মানে গাড়ি বলুন, গাড়ির যন্ত্রপাতি বলুন, সেইগুলো আগের তুলনায় বেশি খরচ সাপেক্ষ হবে এবং সেই কারণে আজকে এই স্টকটা কিছুটা পড়েছে। এরপরে চলুন কিছু কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার দেখে নেবো। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে এই হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। কেমন এলো কোম্পানির নাম্বার, কোম্পানির যদি নেট প্রফিটের কথা বলি, এটাই 8% বেড়ে এসেছে এই 300 কোটি টাকা। এক বছর আগে কোম্পানির প্রফিট ছিল এই 277 কোটির কাছাকাছি, সেখান থেকে বেড়ে হয়েছে 300 কোটি। তারপরে রেভিনিউ 4,888 কোটি থেকে বেড়ে হয়েছে 5,587 কোটি, এটা 14%-এর উপরে বাড়া। তবে তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে এক্সপেন্সেস বা খরচা এটাও এই 13.4% বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানিটা এই 4 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর মার্কেটের অনুমান কেমন কি ছিল, এইখানে যদি দেখেন এইখানে কিন্তু দেখাচ্ছে বিট এস্টিমেটস, মানে মার্কেটের অনুমানের থেকে ভালো নাম্বার পেশ করেছে। তো কোন দিকে, এই রেভিনিউ এর দিক থেকে। কিন্তু কোম্পানির এই যে প্রফিট সেটা মার্কেটের যে অনুমান সেটাকে মিস করে গেছে, মানে মার্কেটের অনুমানের থেকে এই যে প্রফিট সেটা কিন্তু নিচুর দিকে
এসেছে। তো নাম্বার খুব একটা কিন্তু ভালো নয়। এর পরের কোম্পানি আরতি সারফ্যাক্ট্যান্টস লিমিটেড। তো খুবই ছোট সাইজের কোম্পানি, এই 339 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। তো এই ধরনের ছোট কোম্পানিগুলোতে কি হয়, নাম্বার খুব ভালো চলে এলে এই স্টকগুলোতে অনেকটা উপর দিকে বড় জাম্প দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে খারাপ নাম্বার চলে এলে স্টক তেমনই নিচের দিকে পড়ে। আর এবারে কোম্পানির নাম্বার কেমন এলো, এবারে যে কোম্পানির নাম্বার সেটা খুব স্ট্রং এসেছে, মানে ভালোর দিকে এসেছে। যদি এখানে কোম্পানির নাম্বার দেখি, এইখানে যদি দেখেন এই সেলস এই 162.78 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল, সেখান থেকে বের হয়েছে 207 কোটি, এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল এই 180 কোটির কাছাকাছি। তো দু জায়গাতেই কোম্পানির যে সেলস সেটা কিন্তু বেড়েছে, ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন। এবং যদি কোম্পানির নেট প্রফিটের কথা বলি, এই 80 লাখের নেট প্রফিট বেড়ে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই 3.66 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 1.56 কোটি, মানে আগের কোয়ার্টারের তুলনাতেও প্রায় ডবলের বেশি। এবং এই 80 লাখের তুলনায় এই যে 3.66 কোটি, এটা তো অনেকটাই বেশি। আর যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখি, এই সেলস দেখতে পাচ্ছেন 28% বেড়েছে, এবিটা ইয়ার অন ইয়ার 43%, এবং এই নেট প্রফিট ইয়ারলি 358% বেড়েছে। তো এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে। তারপরের কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল। কেমন এলো কোম্পানির নাম্বার, এই কোম্পানিরও নাম্বার ভালোই লাগছে। এই সেলস 7,277 কোটি থেকে বেড়ে 8,473 কোটি, কোয়ার্টারলিও বেশি। তারপরে এই অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন এই 304 থেকে বেড়ে 545, কিন্তু কোয়ার্টারলি কিছুটা ডাউন হয়ে গেছে। আর এই নেট প্রফিট কেমন এলো, কিন্তু এখানে নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেশি। ইয়ারলি 135 কোটি থেকে বেড়ে 390 কোটি, এবং কোয়ার্টারলি যদি দেখেন এই 375 কোটি থেকে বেড়েছে 390 কোটি। এইখানে পার্সেন্টেজ ওয়াইজও দেখতে পাচ্ছেন এই সেলস ইয়ার অন ইয়ার 16% বাড়া, এবিটাও ইয়ার অন ইয়ার 79% বেড়েছে, এবং কোম্পানির যে নেট প্রফিট এটা প্রায় 200%-এর কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানিরও যে নাম্বার সেটা ভালোই এসেছে। তারপরে কথা বলবো টিপস মিউজিক লিমিটেড, এই কোম্পানির ব্যাপারে। কেমন এলো কোম্পানির নাম্বার, এই কোম্পানিরও নাম্বার এবারে ভালোর দিকে এসেছে। এই সেলস 77 কোটি থেকে বেড়ে এসেছে 94 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। তারপরে এই এবিটা, এটাও ইয়ারলি এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। আর যদি নেট প্রফিটের কথা বলি, এই 44 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 58 কোটি, এর আগের কোয়ার্টারের কথা ছিল 53 কোটি। তো এই নাম্বারও ভালো। তারপরের কোম্পানি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক লিমিটেড। তো এর যে নাম্বার সেটা মার্কেট চলাকালীনই এসেছিল, এবং দেখতে পাচ্ছেন একটা শার্প পতন দেখিয়েছে। এই নাম্বার আসার কিছুক্ষণের মধ্যেই প্রায় কিন্তু এই 6%-এর ওপরে পড়ে গেছে। তার মানে এই কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু মার্কেটের পছন্দ হয়নি। তবুও চলুন কেমন নাম্বার একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো, সেগুলো কিসে রয়েছে, সব লাখে রয়েছে। আর এই ব্যাংকের নাম্বার কোনটা পড়তে হয়, ব্যাংকের নাম্বার পড়তে হয় এই স্ট্যান্ডালোন। এইখানে যদি কোম্পানির টোটাল ইনকাম দেখেন, এই প্রথম তিনটে সংখ্যায় দেখুন 347, সেখান থেকে বেড়ে 372, এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল 362। তো ইনকাম এটা তো বেড়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে নেট প্রফিট এটা যদি দেখেন, এই 4,50,821, সেইখান থেকে বেড়ে হয়েছে 5,10,015। এর আগের কোয়ার্টারের কথা ছিল 4,90,373। তো এই প্রফিট এবং তার সঙ্গে সঙ্গে রেভিনিউ, এইগুলোতে কোম্পানির যে নাম্বার সেগুলো ভালো, কিন্তু কোম্পানির এই যে প্রভিশন সেটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। শুধুমাত্র আদার কিছু ইনকামের কারণে কোম্পানির যে প্রফিট সেটা বেড়েছে। কোম্পানির এই নেট ইন্টারেস্ট ইনকাম এটা যদি দেখেন ইয়ারলি 4.5% পড়ে গেছে, এই 10,798 কোটি থেকে পড়ে হয়েছে 10,533 কোটি। তবে কোম্পানির এই যে প্রভিশনস এটা কিন্তু অনেকটাই বেড়েছে, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 643 কোটি, সেখান থেকে বলতে পারেন প্রায় ডবল হয়ে গেছে এই 1150 কোটির প্রভিশন। মানে কোম্পানি ধরে নিচ্ছে এই 1150 কোটি টাকাটা এটা তাদের কাছে ফেরত আসবে না। এবং এই ডিসেম্বরের শেষের দিকেই এই কোম্পানি ঘোষণা করেছিল যে তাদের সঙ্গে একটা 2400 কোটি টাকার লোন ফ্রড হয়ে গেছে। মানে কোম্পানি অনেক লোন তো দিচ্ছে, কিন্তু সেই যে টাকা সেটা অনেক জায়গায় মার পড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ফেরতও আসছে না। এইখানে দেখতে পাচ্ছেন এই যে এসআরআই ইকুইপমেন্ট ফাইন্যান্স, এদের লোন দিয়েছিল 1241 কোটি, এবং তার সঙ্গে সঙ্গে এই এসআরআই ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স, এদের লোন দিয়েছিল 1193 কোটি। কোম্পানি কিন্তু ধরেই নিচ্ছে যে তাদের সঙ্গে ফ্রড হয়ে গেছে, এই টাকাটা তাদের কাছে ফেরত আসবে না। তো এই সব কিছুই দেখাতে হয়, এবং তার কারণে কোম্পানির যে প্রভিশন সেগুলো কিন্তু বেড়ে যায়। তারপরে এই সুইলন এনার্জি লিমিটেড তো টপ লেভেল থেকে অনেকটা নিচেই পড়ে রয়েছে। যদি এরকম টপ লেভেল থেকে দেখেন তাহলে প্রায় 42 থেকে 45% ডাউন হয়েছে, এবং এই এক মাসেও স্টকটা 10%-এর কাছাকাছি ডাউন। 6 মাসে যদি দেখেন 27%-এর কাছাকাছি পড়েছে। তো যে কোনো ব্যবসায় এরকম যে সাইকেল সেগুলো চলতেই থাকে। তবে কোম্পানির জন্য ভালো কিছু খবর সামনে এসেছে। কি খবর, এবারে যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আপডেট হয়েছে, সেখানে সুইলন এনার্জি এই কোম্পানিতে এফআইআই-দের যে স্টেক সেটা বেড়েছে। এইখানে যদি দেখেন দেখতে পাচ্ছেন এফআইআইএস বুস্ট স্টেক ইন সুইলন এনার্জি টু 23.73% ইন ডিসেম্বর কোয়ার্টার। যদি ফুল ডিটেলসও দেখি, এখানে দেখতে পাচ্ছেন ফুল ডিটেলস খুলে নিয়েছি। এর আগের কোয়ার্টার মানে সেপ্টেম্বর কোয়ার্টারে এই এফআইআই-দের কত হোল্ডিং ছিল, এই দেখতে পাচ্ছেন 22.70%। সেখান থেকে এই এফআইআই এরা কিন্তু প্রায় 1%-এর উপরে স্টেক বাড়িয়েছে, এই 23.73% বর্তমানে রয়েছে। এবং সেখানেই এই শেয়ারের প্রাইস যেহেতু পড়ছে, সেই কারণে দেখতে পাচ্ছেন এই পাবলিক এদের হোল্ডিং সামান্য কমেছে, এই 55.40% ছিল, সেখান থেকে
থেকে কমে হয়েছে এই 55.29%। আর যে এফআইআই কিনেছে এরা কাদের থেকে কিনেছে, এখানে দেখতে পাচ্ছেন প্রমোটার বিক্রি করেনি, তাহলে কিনেছে কাদের থেকে, এই ডিআইআই এরা কিছু বিক্রি করেছে, সেই স্টেক কিনেছে এবং তার সঙ্গে সঙ্গে পাবলিক যে সেটুকু কিন্তু এই এফআইআই কিনে নিয়েছে। তো এটা এই কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার হতে পারে। তারপরে কথা বলবো ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড। তো আজকের দিনে এই কোম্পানির যে হিয়ারিং সেটা হওয়ার কথা ছিল, তো সেইখান থেকে কোনো আউটকাম কিন্তু সামনে আসেনি এবং এই আইএক্স তারা এই যে মার্কেট কাবলিং সেই ব্যাপারে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে এবং রিপোর্টের মাধ্যমে এটা সামনে আসছে যে আগামীকালও এই যে হিয়ারিং সেটা চলবে। তো হতে পারে আগামীকাল এই ব্যাপারে কোনো রায় সামনে চলে এলো। তারপরে কথা বলবো ইউপিএল লিমিটেড। তো এই ইউপিএল লিমিটেড এটাকেও আগামীকাল ফোকাসে রাখবেন। কি কারণে? কারণ যদি কথা বলি এই ইউপিএল এদের যে একটা সাবসিডিয়ারি রয়েছে এই আদভান্তা এন্টারপ্রাইজেস, তারা এই ডিআরএইচপি ফাইল করে দিয়েছে। কিসের জন্য? এই ডিআরএইচপি ফাইল কখন ফাইল করা হয়? যখন কোনো কোম্পানি আইপিও আনে তার আগে। তো শীঘ্রই এই যে ইউপিএল এই কোম্পানির যে সাবসিডিয়ারি অ্যাডভান্টা এন্টারপ্রাইজেস তার আইপিও কিন্তু আমরা বাজারে দেখতে পেতে পারি। তো এরকম কোনো কোম্পানির সাবসিডিয়ারি বাজারে আইপিও আনলে কি হয়, সেই কোম্পানির উপর কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, কারণ ভ্যালু আনলকিং হয় এবং তার সঙ্গে সঙ্গে কি সুবিধা থাকে আমরা বর্তমানে যেমন দেখেছি এই বিসিসিএল যে আইপিওটা এলো, তো সেই বিসিসিএল আইপিও আসার আগে এই কোল ইন্ডিয়া শেয়ারে ভালো তেজি দেখা গিয়েছিল, কারণ বিসিসিএল যে কোম্পানিটা সেটা কোল ইন্ডিয়া সাবসিডিয়ারি এবং তার সঙ্গে সঙ্গে কি হয় একটা শেয়ার হোল্ডিং কোটা থেকে থাকে। তো হতে পারে সেই কারণে এই যে ইউপিএল এখানে বাইং চলে এলো। কারণটা কি হয়, অনেক কোম্পানি যখন আইপিও আনে একটা শেয়ার হোল্ডিং কোটা রাখে, মানে হয়তো যাদের কাছে ইউপিএল লিমিটেড এদের শেয়ার থাকবে তারা এদের যে সাবসিডিয়ারিটা বাজারে আইপিও নিয়ে আসছে তাতে অ্যাপ্লাই করার জন্য একটা শেয়ার হোল্ডিং ক্যাটাগরি পাবে। তো আপনিও যদি এই কোম্পানির যে আইপিও আসবে সেখানে অ্যাপ্লাই করতে চান এবং দুবার অ্যাপ্লাই করতে চান, তাহলে একটা কাজ করে নিতে পারেন, এই যে ইউপিএল লিমিটেড এর একটা করে শেয়ার কিনে ডিম্যাট অ্যাকাউন্টে ফেলে রাখতে পারেন। দেখুন এই কোম্পানিটা শেয়ার হোল্ডিং ক্যাটাগরি রাখবে কি রাখবে না সেটা তো পরের ব্যাপার, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই কোম্পানিগুলো কিন্তু শেয়ার হোল্ডিং ক্যাটাগরি রাখে। এরপরে এই আদিত্য বিড়লা গ্রুপের দুখানা কোম্পানি, এই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে এই আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, এগুলোকেও আগামীকাল ফোকাসে রাখবেন। কি কারণে? কারণ রিপোর্টের মাধ্যমে এটা সামনে আসছে যে এই দুখানা কোম্পানিতেই আগামীকাল ব্লক ডিল হতে চলেছে। এইখানে দেখতেই পাচ্ছেন আপ টু 3% স্টেক সেল লাইকলি ইন আদিত্য বিড়লা লাইফস্টাইল অ্যান্ড আদিত্য বিড়লা ফ্যাশন। যদিও এই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডের কথা বলি, তো এখানে মনে করা হচ্ছে যে এই কোম্পানির 3% স্টেক বিক্রি করা হতে পারে। আর দেখুন অফার সাইজ কতটা, কে কিনছে সেটা প্রথমে জানার প্রয়োজন পড়ে না, কারণ সেগুলো পরে আসে, কিন্তু কত টাকায় ব্লক ডিল হচ্ছে সেগুলো জানার প্রয়োজন, কারণ স্টক সেই হিসাবে রিয়াক্ট করে। তো কত টাকার ফ্লোর প্রাইস রাখা হয়েছে এই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ডের জন্য, দেখতে পাচ্ছেন এই যে ফ্লোর প্রাইস এটা রাখা হয়েছে 106 টাকা 14 পয়সা পার শেয়ার। আর বর্তমানে দাম কত চলছে দেখতে পাচ্ছেন, বর্তমানে দাম চলছে 116 টাকার কাছাকাছি। তো প্রায় 10 টাকা ডিসকাউন্টে এই যে ডিল সেটা কিন্তু হতে চলেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, এরও প্রায় 3% স্টেক আগামীকাল ব্লক ডিলের মাধ্যমে বিক্রি করা হতে পারে এবং এর ফ্লোর প্রাইস কত রাখা হয়েছে এই 65 টাকা 78 পয়সা পার শেয়ার। আর আজকে কতই ক্লোজ হয়েছে, আজকে দেখতে পাচ্ছেন এই 71 টাকা 30 পয়সায় ক্লোজ হয়েছে। তো এই আদিত্য বিড়লা লাইফস্টাইল ব্র্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে আদিত্য বিড়লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড, এই দুটো কোম্পানির শেয়ারে প্রায় 8.4% থেকে 8.5% ডিসকাউন্টে এই যে ব্লক ডিল সেগুলো হতে চলেছে এবং এই স্টকগুলো প্রায় কিন্তু সেরকমই পড়তে পারে। তারপরের কোম্পানি অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেড, কোম্পানির জন্য পজিটিভ খবর আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 300 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে। কিসের জন্য? নিউ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি। তো নতুন যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি সেটা এই কোম্পানি তৈরি করবে এবং কোথায় তৈরি হচ্ছে? এই হায়দ্রাবাদে তৈরি হচ্ছে। তো এই ফ্যাক্টরিতে মূলত ডিফেন্সের জন্য নতুন যে ইলেকট্রনিক্স এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইলেকট্রোমেকানিক্যাল প্রোডাক্ট সেগুলো তৈরি হবে এবং এই ফেসিলিটির ফোকাস কিসে থাকবে? ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেস্টিং ভেরিয়াস ওয়েপন সিস্টেম, তার সঙ্গে সঙ্গে রিপ্রেজেন্টিং এ সিগনিফিক্যান্ট এক্সপেনশন ইন দ্য কোম্পানিজ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইন্ডিয়ার ডিফেন্স প্রোডাকশন ইকোসিস্টেম সেখানে নিজেদের কোম্পানিটা শক্তিশালীও করতে চলেছে। এবং কোম্পানিটার যদি কথা বলি, যদি 1 বছরেরই কথা বলি, দেখতে পাচ্ছেন প্রায় 58%-এর কাছাকাছি বেড়েছে এবং যদি 5 বছরেও দেখেন দেখতে পাচ্ছেন প্রায় 1690%-এর কাছাকাছি বেড়েছে এবং বর্তমানে যদি কথা বলি এরকম টপ লেভেল থেকে প্রায় কিন্তু 30% ডিসকাউন্টেও রয়েছে। তো এত বড় র্যালির পরে এরকম পতন কিন্তু দেখাই যায় এবং তারই সঙ্গে সঙ্গে ছোট সাইজের কোম্পানি এই 8,000 কোটির মার্কেট ক্যাপ রয়েছে, এতে যেমন র্যালি আসে সেরকম টপ লেভেল থেকে 40% 50% পড়ে যাওয়া এটাও কিন্তু স্বাভাবিক ব্যাপার। এরপরে আগামীকাল এই এলএনজি সংক্রান্ত যে কোম্পানিগুলো সেগুলো ফোকাসে থাকতে পারে। কি কারণে? এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইউএই এরা সাইন করেছে $3 বিলিয়ন এলএনজি ডিল এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এগ্রি টু বুস্ট ট্রেড অ্যান্ড ডিফেন্স টাইজ অ্যাট লিডারশিপ মিটিং। তো এই লিডারশিপ মিটিং এ এই বাণিজ্য এবং তার সঙ্গে সঙ্গে ডিফেন্স সেক্টর এই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে এলএনজি ডিল সেটার ব্যাপারে কিন্তু একটা বড় ডিলও সাইন করা হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডনক গ্যাস সাইন 10 ইয়ার এলএনজি ডিল উইথ ইন্ডিয়াস এইচপিসিএল। তো এই এইচপিসিএল এই কোম্পানিটার নাম সামনে আসছে। তার সঙ্গে সঙ্গে ডাবল টু ইয়ার ট্রেডের কথা বলা হচ্ছে, প্রায় $200 বিলিয়ন এই যে ট্রেড সেটা করা হবে। তার সঙ্গে সঙ্গে দুটো দেশই এই ডিফেন্স পার্টনারশিপের ব্যাপারে সাইনও করেছে। এখানে দেখুন ইন্ডিয়া সাইন
signed raise 3 billion deal on Monday to buy liquefied natural gas ফ্রম দ্য ইউনাইটেড আরব এমিরেটস। তো এখানে ডিল এইচপিসিএল এর সঙ্গে হয়েছে, তবে এই এলএনজি সংক্রান্ত অন্যান্য যে কোম্পানি রয়েছে যেমন গেল রয়েছে, আদানি টোটাল গ্যাস, পেট্রোনেট এলএনজি রয়েছে, গুজরাট গ্যাস, ইন্দ্রপ্রস্থ গ্যাস, এগুলোকেও কিন্তু নজরে রাখতে পারেন। এইখানে আবুধাবির যে স্টেট ফার্ম রয়েছে অ্যাডনক গ্যাস, তো এরা প্রতি বছর 0.5 মিলিয়ন মেট্রিক টন এলএনজি সাপ্লাই করবে। কাদের করবে? এই ইন্ডিয়ার যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প রয়েছে তাদের। এবং এটা কত বছরের জন্য ডিল করা হয়েছে? 10 বছরের জন্য করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এইচপিসিএল এই কোম্পানিটা ফোকাসে থাকবে। তারপরে এই ওয়ারে গ্রুপের কোম্পানি ওয়ারে এনার্জিস লিমিটেড, তো এই কোম্পানিটা বড় সোলার মডিউলের জন্য অর্ডার পেয়েছে। কত মেগাওয়াট? এই 2210 মেগাওয়াট, যেখানে এই কোম্পানিটা নিজে পেয়েছে 210 মেগাওয়াটের নতুন অর্ডার, এবং তারই সঙ্গে সঙ্গে এর একটা সাবসিডিয়ারি এই 2000 মেগাওয়াটের অর্ডার পেয়েছে সোলার মডিউল সংক্রান্ত। এবং তারই সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ওয়ারে রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড, এই কোম্পানিটাও অর্ডার পেয়েছে। এই কোম্পানিটাই সোলার প্ল্যান্টের জন্য এই 37.9 কোটি টাকার অর্ডার পেয়েছে। তারপরে এই আদানি পাওয়ার লিমিটেড, এই কোম্পানিটাতেও আগামীকাল একটা পজিটিভ মোমেন্টাম দেখা যেতে পারে। কি কারণে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এনসিএলটি রয়েছে, এইখানে একটা কেস চলছিল এই আদানি পাওয়ারের সঙ্গে। তো সেই যে কেস, সেখানে কিন্তু এই যে আদানি পাওয়ার তারা জিতে গেছে। এই যে বিদর্ভ ইন্ডাস্ট্রিজ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, এটার ব্যাপারেই এই যে এনসিএলটি বা ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রিব্যুনাল এইখানে কেস চলছিল। তো এটাই আদানি গ্রুপের জন্য একটা বড় জিত। এরপরে এই অ্যাম্বার এন্টারপ্রাইজেস ইন্ডিয়া লিমিটেড, কি খবর সামনে আসছে? তো এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইআইডিআরএ রয়েছে, এদের থেকে জমি পেয়েছে। তো সেখানে কোম্পানিটা কি করবে? এখানে দেখতে পাচ্ছেন এরা তাদের একটা নতুন ইউনিট তৈরি করবে, যেখানে এই কোম্পানিটা প্রায় 6,785 কোটি টাকা ইনভেস্ট করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্ল্যান তৈরি হবে, সেখানে প্রায় 3000-এরও বেশি মানুষ কাজও পাবে। আর এই প্ল্যানটা কোথায় তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে জেওয়ার এয়ারপোর্ট তার কাছাকাছিই তৈরি হচ্ছে। তারপরের কোম্পানি সাই সিল্কস লিমিটেড, কোম্পানির Q3 নাম্বার সামনে এসেছে এবং এই নাম্বার খারাপের দিকে এসেছে। এই সেলস 449 কোটি থেকে পড়ে হয়েছে 411 কোটি, যেটা কোয়ার্টারলিও ডাউন হয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি নেট প্রফিটের কথা বলি, 46 কোটি নেট প্রফিট, পড়ে হয়েছে 38 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 40 কোটি। তো এই প্রফিট বলুন বা রেভিনিউ বলুন, সব জায়গাতেই কোম্পানির যে নাম্বার সেটা খারাপ এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা আগের বছর ছিল 18%, সেটা কমে হয়েছে 17%। আর এরপরে বেস মেটালগুলো যেমন এই সিলভার, তো সিলভার আজকে নতুন রেকর্ড লাগিয়ে দিয়েছে। যদি এই সিলভারের কথা বলি, দেখতে পাচ্ছেন এই 3 লাখের নিচে চলছিল এবং আজকের দিনে 7.82% বেড়ে এবং টাকার হিসাবে কেজিতে 22,513 টাকা বেড়ে এই 3,10,275 টাকার কাছাকাছি চলে গেছে। তো অতিরিক্ত র্যালি এই যে সিলভার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই 6 মাসেই দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 167%-এর কাছাকাছি বেড়ে গেছে। আর এই যে সিলভার বাড়ছে, এমনটা নয় যে জুয়েলারি সেগমেন্টে সিলভারের প্রচুর চাহিদা রয়েছে, তবে অন্যান্য যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে এই যে সিলভার তার ডিমান্ড প্রচুর বাড়ছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বড় বড় দেশ এই যে সিলভার সেটা রিজার্ভও বাড়াচ্ছে। তো এই সিলভার কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় দেখতে পাচ্ছেন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, এই যে কনজিউমার ডিভাইস রয়েছে সব জায়গায় ব্যবহার হয়। সার্কিট বোর্ড, তারপরে সুইচ, সেমিকন্ডাক্টর বলুন, তারপরে স্মার্টফোন বলুন, সব জায়গাতে। তার সঙ্গে সঙ্গে ল্যাপটপস, তারপরে ফ্ল্যাট স্ক্রিন টিভি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার এইখানে ব্যবহার হয়। এই এসেন্সিয়াল ফর 5G নেটওয়ার্ক, তারপরে লজিস্টিক্স এইখানে ব্যবহার করা হচ্ছে। তারপরে রিনিউয়েবল এনার্জি, যেমন এই সোলার পাওয়ার বলুন, নিউক্লিয়ার এনার্জি, সব জায়গায় এর উপর ব্যবহার রয়েছে। তারপরে অটোমোটিভ ইন্ডাস্ট্রি, এই যে ইলেকট্রিক ভেহিকেলস, এইখানেও কিন্তু উপর ব্যবহার রয়েছে। দেখতে পাচ্ছেন এক একটা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করতে কমপক্ষে এই 25 থেকে ম্যাক্সিমাম এই 50 গ্রাম পর্যন্ত রূপো লাগছে। তো এই ব্যাটারি ম্যানেজমেন্ট, তার সঙ্গে সঙ্গে সেন্সার, পাওয়ার কন্ট্রোল ইউনিট, এইগুলো তৈরিতেই কিন্তু রূপোর ব্যবহার হয়। তারপরে জেনারেল কম্পোনেন্ট, তারপরে বিভিন্ন মেডিকেল হেলথ কেয়ার যে যন্ত্রপাতি রয়েছে সেখানেও রূপোর ব্যবহার রয়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, এইখানেও রূপোর ব্যবহার হয়। এই যে ক্যাটালিস্ট, তার সঙ্গে সঙ্গে ব্রেজিং, সোল্ডারিং, তারপরে এই ওয়াটার পিউরিফিকেশন, এইখানে ব্যবহার রয়েছে। তারপরে কমার্শিয়াল ইউজ, যেমন অপটিক্স, মিরর্স, ফটোগ্রাফি, আর্কিটেকচার, ক্লাইমেট টুল। তো এত কিছু জায়গায় এই যে রূপোর ব্যবহার বেড়ে যাওয়ার কারণে এই যে সিলভার, সেটা কিন্তু এত বেশি দামি হয়ে যাচ্ছে। কারণ বেশিরভাগই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, সেখানে কিন্তু এই যে রূপো সেটা খুবই প্রয়োজনীয় একটা সামগ্রী। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ এই যে রূপো সেটাকে স্টোরও করছে। তো যদি টপ 10 কান্ট্রি দেখতে পাচ্ছেন, সব থেকে প্রথমে কার নাম রয়েছে? পেরু। তো এই গ্লোবাল রিজার্ভের প্রায় 22% এদের কাছে রয়েছে। তারপরে অস্ট্রেলিয়া রয়েছে 14.7%। তারপরে রাশিয়া তো রিসেন্টলি এই যে রূপোর রিজার্ভ সেটা এত বাড়িয়েছে। তারপরে চায়না, এরাও বাড়াচ্ছে। তারপরে পোল্যান্ড, মেক্সিকো, চিলি, আমেরিকা, এদের কিন্তু নাম দেখা যাচ্ছে। এবং রিসেন্টলি চায়না কি করেছিল, এই যে সিলভার এক্সপোর্ট, তার উপর
উপর বিভিন্ন রেস্ট্রিকশনও লাগিয়ে দিয়েছিল এবং এই সমস্ত কিছুর কারণে এই যে সিলভার সেটা কিন্তু একেবারেই আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। আর যদি গোল্ডের কথা বলি তো এই গোল্ড এরও ইন্ডাস্ট্রিতে ব্যবহার রয়েছে, কিন্তু গোল্ডের যে মূল ব্যবহার সেটা মানুষ করে রাখে সেফ অ্যাসেট হিসাবে এবং তার সঙ্গে সঙ্গে কিসে এই জুয়েলারি হিসাবে। আর সেক্ষেত্রে কিন্তু এই যে সিলভার সেটা ব্যবহার করতেই হয়। এই ইভি তৈরি করতে গেলে সিলভার লাগছে বিভিন্ন যন্ত্রপাতি, তো সেখানে তো আপনি বলতে পারবেন না যে দুদিন পরে যন্ত্রপাতি তৈরি করব, এবং সেই কারণে এই যতই বেশি ডিমান্ড থাকুক এই যে রূপো সেটা কিন্তু কিনতেই হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে, সেই কারণে বাড়ছে। সেই তুলনায় এই যে গোল্ড সেভাবে কিন্তু বাড়েনি। যদি গোল্ডের কথা বলি এটাও আজকে রেকর্ড হাই লাগিয়েছে, আজকের দিনে 2.19% বেড়ে এই 1,35,639-এ চলছে। এখানে তো তাও ঠিক আছে, এই 10 গ্রামের হিসাবে 3,000 4,000 এরকম করে বাড়ছে, কিন্তু এই যে রূপো এটা এক একদিনে 22,000 23,000 এরকম করে কিন্তু বেড়ে যাচ্ছে। এরপরে এই IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা এই ভারতের যে গ্রোথ সেই নিয়ে কিছু তাদের মন্তব্য সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন এই যে IMF তারা ইন্ডিয়ার যে 2025-26-এর গ্রোথ গাইডেন্স সেটা বাড়িয়ে দিয়েছে। আগে এটা দিয়েছিল 6.6%, তো সেখান থেকে বাড়িয়ে কত করেছে 7.3%, এবং আমাদের RBI এরও যে গ্রোথ গাইডেন্স সেটাও কিন্তু এই 7.3%-এর কাছাকাছি রয়েছে। তবে এরা বলছে এই যে গ্লোবাল গ্রোথ সেটা কিন্তু এই 3.3%-এর কাছাকাছিই থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই IMF এরা এটাও বলেছে পরবর্তী 2 বছরে ইন্ডিয়ার যে গ্রোথ সেটা কিন্তু সীমিত থাকবে। এরপরে যদি আগামীকালের কথা বলি, আগামীকালও অনেক কোম্পানি Q3 নাম্বার পেশ করবে। তাদের মধ্যেও যদি কিছু কোম্পানি দেখি, এই ইউনাইটেড স্পিরিট রয়েছে, তার সঙ্গে সঙ্গে পারসিস্টেন্ট সিস্টেম রয়েছে, SRF রয়েছে, ITC হোটেলের নাম দেখতে পাচ্ছেন, তারপরে শপার স্টপস রয়েছে। তো এরকম কিছু কোম্পানি আগামীকাল তাদের নাম্বার পেশ করবে। আর এরপরে যদি ইন্ডিয়ান রুপির কথা বলি তো দেখতে পাচ্ছেন এই হায়ার হাই ফরম্যাটেই চলছে। তো এই হাই কিন্তু মার্কেটের জন্য খারাপ। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই যে 91 তার কাছাকাছি পৌঁছে গেছে। আর ভিডিও শেষে চলুন দেখে নিই এই বিটকয়েন এটা কিরকম পারফর্ম করছে। তো এই বিটকয়েন কিন্তু ফ্ল্যাট রয়েছে, এই 93,117 USD ডলারে বর্তমানে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।